ফণীভূষণ চক্রবর্তীর লেখা শ্রুতিতে রাম ঠাকুর। নমস্কার, ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন। শ্রীরাম ঠাকুর মহাশয় সে সময় কালীঘাট অঞ্চলে যদু ভট্টাচার্য লেনে স্বর্গত অনন্ত ডাক্তার মহাশয়ের বাড়িতে কয়েকদিন অবস্থান করছিলেন। তখন দিবা দ্বিপ্রহর। ঠাকুরমশাইয়ের সামনে 2-3 জন নরনারী বসে ঠাকুরমশাইয়ের কথা শুনছিলেন। স্বর্গত মনোরঞ্জন গুপ্ত মহাশয়ের শনিবারের অর্ধ দিবস শেষে ঠাকুরমশাইয়ের চরণে এসে প্রণাম নিবেদন করলেন। সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই বলে উঠলেন, মনোরঞ্জনবাবু আইছেন? খুব ভালো। আপনি আমার শাস্ত্রী মহাশয় মানে জ্যোতিষী স্বর্গীয় মোহিনীমোহন শাস্ত্রী মহাশয়ের কথা বলছেন। শাস্ত্রী মহাশয়ের বাড়িতে একবার লইয়া যাইতে পারবেন? তৎক্ষণাৎ মনোরঞ্জনবাবু উত্তর করলেন, তিনি অপারগ, কারণ ঠাকুরমশাই শুধু বড়লোকের বাড়িতেই যেতে চান। ঠাকুরমশাই আর কিছু বললেন না। মনোরঞ্জনবাবুও পুনরায় প্রণাম করে চলে গেলেন। মনোরঞ্জনবাবু শাস্ত্রী মহাশয়ের ভূপেন বসু অভিনয়স্থিতে বাসভবনে উপস্থিত হলেন এবং জানালেন ঠাকুরমশাই তার গৃহে আগমনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। শুনেই শাস্ত্রীমশাই মনোরঞ্জনবাবুকে মৃদু ভৎসনা করে বললেন, আহ মনোরঞ্জন, করলে কি? ঠাকুরমশাই আমার বাড়িতে পদার্পণ করতে ইচ্ছুক, আর তুমি তাকে না নিয়ে আজ একলা চলে এলে এখানে। সঙ্গে সঙ্গে শাস্ত্রীমশাই ট্যাক্সি ডেকে মনোরঞ্জনবাবুকে নিয়ে যদু ভট্টাচার্য লেনে এসে উপস্থিত হলেন। ওই ট্যাক্সিতেই ঠাকুরমশাইকে নিয়ে শাস্ত্রী মহাশয় আর মনোরঞ্জনবাবু পুনরায় ভূপেন বসু এভিনিউতে এসে উপস্থিত হলেন। ঠাকুরমশাইয়ের জন্য একখানা বিশেষ আসন হলো, তার সামনে 2খানা আসন পাতা হলো। একখানায় বসলেন শাস্ত্রী মহাশয়ের সহধর্মিণী, অন্য আসনখানায় তার এক কন্যা। মাতা ও কন্যাকে সেদিন ঠাকুরমশাই নাম দিলেন এবং অনেকক্ষণ ধরে নামের গুণগান করছিলেন। সকলেই মুগ্ধ হয়ে ঠাকুরমশাইয়ের কথা শুনছিলেন। কখন যে সন্ধ্যা অতিক্রান্ত হয়ে রাত্রি নেমেছে সেদিকে কারোরই খেয়াল ছিল না। কিছুক্ষণ পর ঠাকুরমশাই অন্যত্র যাবেন বলে উঠে পড়লেন। শাস্ত্রী মহাশয় তার পরবর্তী গন্তব্যস্থল জানার জন্য যখন ট্যাক্সি সংগ্রহ করতে উদ্যত হলেন, ঠাকুরমশাই বললেন যে তিনি কাছাকাছি যাবেন, গাড়ি ডাকার কোনো প্রয়োজন নেই। ফুটপাতে যখন ঠাকুরমশাই নেমেছেন তখন তিনি শাস্ত্রী মহাশয়কে বললেন, মায়েরে তো মহাবৈদ্যে ধরছে, ওনার চিকিৎসার যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে বিশেষ নজর রাখবেন। শাস্ত্রী মহাশয়ের সদ্য নামপ্রাপ্তা কন্যা তখন ছিলেন অন্তঃসত্ত্বা। শাস্ত্রী মহাশয় ছিলেন প্রাচীনপন্থী, এই জন্য তিনি তাহার পরিবারভুক্ত কাহাকেও হাসপাতালে দেন নাই কোনো দিন। কিন্তু ঠাকুরমশাই এই সাবধানবাণী শাস্ত্রী মহাশয়কে সচেতন করে তুলল। তিনি তার কন্যার সুপ্রসবের জন্য বহু পূর্ব থেকেই মেডিকেল কলেজের একটা কেবিন ভাড়া করে বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপনায় রেখেছিলেন। এই প্রসঙ্গে একটু বলে রাখা প্রয়োজন, কাল পূর্ণ হলে শাস্ত্রী মহাশয়ের কন্যা একটি পুত্র সন্তান প্রসব করে কালের করাল গ্রাসে চলে গেলেন। শাস্ত্রী মহাশয় শত চেষ্টা করেও স্রোত বিথার জলে কুঠোর মতন ভেসে গেল। অনুতাপ অনলে দগ্ধ হচ্ছিলেন মনোরঞ্জনবাবু, কারণ তিনি ঠাকুরমশায়ের মুখের উপর বলেছিলেন যে তিনি তাহার আদেশ পালনে অসমর্থ। সহসা এত বড় অন্যায় তিনি কি করে বসলেন? এমন তো ইতিপূর্বে তিনি কখনো করেননি। ঠাকুরমহাশয়ের সঙ্গে সুদীর্ঘ সাহচর্যে তিনি নিশ্চিত করে বুঝতে পেরেছিলেন যে ঠাকুরমশায় কাষ্টের মতন সহিষ্ণু, তার সমস্ত অপরাধে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে ম্লান হয়ে যায়। তবুও বুকের এপাশ থেকে ওপাশ পর্যন্ত বিদ্যুতের মতন বৃশ্চিক দংশন বারবার আঘাত করছিল। ঠাকুরমহাশয় দ্রুত পদে এগিয়ে চলেছেন, পেছনে অপরাধীর মতন চলেছেন মনোরঞ্জনবাবু। বড় রাস্তা ছেড়ে গলির মধ্যে তারা ঢুকলেন। গ্যাসের মৃদু আলো দেখা যাচ্ছে, তাতে মনোরঞ্জনবাবু বুঝতে পারলেন এটা বাগবাজারের এক কুখ্যাত নিষিদ্ধ পল্লীতে তারা প্রবেশ করছেন। শঙ্কিত হয়ে উঠলেন মনোরঞ্জনবাবুর মন। সম্ভ্রম বিসর্জন না দিয়ে এ পল্লীতে কোনো ভদ্রজন্তু প্রবেশ করেন না, অথচ ঠাকুরমশাইকে একবার প্রণাম না করে ও মার্জনা ভিক্ষা না চেয়ে কী করেই বা তিনি গৃহে অভিমুখে অগ্রসর হন। টালি খোয়ার ছাওয়া এক বাড়িতে ঠাকুরমশাই প্রবেশ করলেন। নিরুপায় হয়ে পেছন পেছন প্রবেশ করলেন মনোরঞ্জনবাবু। এদিক ওদিক কোনো ঘরের দিকে না তাকিয়ে ঠাকুরমশাই গিয়ে প্রবেশ করলেন ভেতরের একখানা ঘরে।
সেই ঘরে একখানা মলিন মাদুরে শায়িত রয়েছেন কঙ্কালসার মৃত্যু পথযাত্রী এক বৃদ্ধা রমণী। ঘরখানিতে আর কোনো আসবাবপত্র কিছুই নেই, শুধু নরকের দুর্গন্ধই সার। অন্নপ্রাশনের অন্ন উগরে আসতে চায়, আর ঠেকানো যাচ্ছে না। পকেট থেকে রুমাল বার করে মনোরঞ্জনবাবু নিজের নাকটা চেপে ধরলেন। একজন বৃদ্ধ ও একজন ভদ্রলোককে এই ঘরে প্রবেশ করতে দেখে অন্য ঘর থেকে দু একজন রমণী এসে উপস্থিত হলেন। তারা জানালেন, বাড়িওয়ালি মাসি আজ কদিন ধরে কিছুই খাচ্ছে না। আমরা এত চেষ্টা করছি, কিন্তু ওর জন্য কিছুই করতে পারছি না। রমণীদের দুফোঁটা চোখের জলও গড়িয়ে পড়ল। মলিন মেঝেতে ঠাকুরমশাই বসে তার দক্ষিণহস্ত সস্নেহে রোগ পাণ্ডুর ওই বৃদ্ধ শীর্ণ ললাটের উপর রাখলেন। বললেন, মা, ও মা, আমি আইছি। বৃদ্ধার নিমিলিত নিষ্প্রভ নয়ন দুটি অতি ক্লেশে একটু উন্মোচিত হলো। অর্ধস্ফুট স্বরে একটু উচ্চারণ হলো, না রা। সঙ্গে সঙ্গে পৃথিবীর আলো মুছে গেল। রমণীদের ক্রন্দন রোলে এঘর ও ঘর থেকে অনেক রমণী, তাদের ঘরে আগন্তুক পুরুষেরাও তখন উপস্থিত হলো। ঘরের এক প্রান্তে ঠাকুরমশাই মনোরঞ্জনবাবুকে বললেন যে তিনি তো বাড়ি থেকে সেই সকালবেলা বেরিয়েছেন, খাওয়া দাওয়াও কিছু হয়নি, এখন অনেক রাত হয়েছে, বাড়িতে চিন্তা করবে, আপনি এখন বাড়ি ফিরে যান। মায়ের সৎকার কার্য শেষ না হলে তিনি তো যেতে পারছেন না। অনিচ্ছা সত্ত্বেও নিতান্ত নিরুপায় হয়ে মনোরঞ্জনবাবু গৃহ ছেড়ে ডিএল রায় স্ট্রিটের আপন ঘরের দিকে অগ্রসর হতে লাগলেন। আগন্তুক পুরুষেরাই অগ্রণী হয়ে খাট, ফুলের মালা প্রভৃতি নিয়ে এলো। ওই বাড়ির সব রমণীরা কাঁদতে কাঁদতে, চোখ মুছতে মুছতে শেষসজ্জার রচনা করে মৃতাকে চন্দন ফুলে শেষবারের মতন সাজিয়ে দিল। পুরুষেরা কাঁধ দিল, বহন করে নিয়ে চলল শ্মশানের দিকে। অনুগমন করল এ বাড়ি ও বাড়ির অনেক রমণী। এতক্ষণ ঠাকুরমশাই ঘরের একপাশে নীরব দর্শকের মতন দাঁড়িয়েছিলেন। পরে তাদের সঙ্গে তিনিও সবানুগমন করে শ্মশানে উপস্থিত হলেন। মৃতার চিতা দাউ দাউ করে জ্বলে উঠল। ঠাকুরমশাই অন্য সকলের সঙ্গে দাঁড়িয়েছিলেন। এদিকে আপন শয্যায় শায়িত মনোরঞ্জনবাবুও অন্তর অনলে জ্বলছিলেন। সম্ভ্রম বাঁচাবার প্রয়াসে তিনি তো স্বগৃহে চলে এলেন, ঠাকুরমশাইকে ওইখানে একান্তভাবে অসহায় অবস্থায় ফেলে। ঠাকুরমহাশয়ের সঙ্গে তো কোনো দিন এক কপর্দক্য থাকে না, অথচ সৎকার কার্য শেষ না করে তিনি তো কারোর ঘরে ফিরবেন না। সৎকারের ব্যয়ভার কে বহন করবে এই ভেবে তিনি কি আর সুখসজ্জায় বাকি রাতটুকু সুখতৃপ্তিতে কাটাতে পারেন? চোখ দিয়ে তার অঝরে জল পড়ছে। বাড়িতে ফেরার আগে কিছু টাকা অন্তত ওখানে উনি রেখে আসতে পারতেন সৎকার কার্যে ব্যয়িত হওয়ার জন্য। কোন শ্মশানে তারা গিয়েছেন, নিমতলা না কাশীমিত্র ঘাট, তাও তো তার জানা নেই। আবার ভাবছেন, জানা থাকলেও বাকি তিনি কি করে যেতেন? মর্যাদার মেরু যেন তার সমস্ত পদ রোধ করে দাঁড়িয়ে আছে। কান্না, শুধু কান্নাই তার সম্বল। আর সারাটি রজনী তিনি শুধু অসহায়ের ন্যায় কেঁদে কাটালেন। উষার উদয়ের সঙ্গে সঙ্গে সমাপ্ত হলো শেষকৃত্য। পুরুষ ও রমণীরা গঙ্গা স্নান করে সিক্ত বসনে রাজপথ দিয়ে অগ্রসর হচ্ছিলেন নিজেদের ঘরের দিকে। সর্ব অগ্রে ছিলেন ঠাকুরমহাশয়। তিনি চির অস্নাত, সেজন্য আজও তিনি স্নান করেননি। ওদিকে ভোরের আলো ফুটে উঠতেই মনোরঞ্জনবাবু আর ঘরে থাকতে পারলেন না। তিনিও বেরিয়ে পড়লেন ওই কুখ্যাত পল্লীর দিকে, কিন্তু ওই বাড়ি পর্যন্ত যেতে পারলেন না। কিছুটা দূর থেকে তিনি লক্ষ্য করছিলেন যদি ঠাকুর মহাশয়ের দর্শন পাওয়া যায়। পায়চারি করছিলেন পথে, আর দৃষ্টি নিবদ্ধ রাখছিলেন যদি ওই বাড়ি থেকে কেউ বেরোয়। কিন্তু বেরোলেই কি মনোরঞ্জনবাবু তাদের চিনতে পারবেন, বা তার সামনে গিয়ে ঠাকুর মহাশয়ের সম্বন্ধে সন্ধান নিতে পারবেন? এমন সময় সহসা মনোরঞ্জনবাবু দেখতে পেলেন অনেক নরনারী ওই বাড়িতে প্রবেশ করলো, কিন্তু কই, ঠাকুরমশাই তো ওদের সঙ্গে নেই। এখন কোথায় পাবো তাকে? মনোরঞ্জনবাবু ফিরে গেলেন, কারণ বৃথা শ্রমে লাভ নেই। মনোরঞ্জনবাবু স্বগৃহে ফিরে গেলেন না। সেদিন ছিল রোববার। তিনি উত্তর কলকাতার সম্ভাব্য সকল স্থানেই ঠাকুরমশাইয়ের খোঁজ করলেন, কিন্তু পেলেন না। বৈকালেও তার অনুরূপ চেষ্টা ব্যর্থ হয়েছিল। দিন দুই বাদে অনেক চেষ্টার পর দক্ষিণ কলকাতার
এক বাড়িতে ঠাকুরমশাইয়ের দর্শন পেলেন। ঠাকুরমশাইয়ের চরণে পড়ে ক্রন্দনরত মনোরঞ্জনবাবু নিজের সমস্ত অপরাধ ও ত্রুটি স্বীকার করলেন আর বারংবার ক্ষমা ভিক্ষা করলেন। সস্নেহে ঠাকুরমশাই তার পিঠে হাত দিয়ে তুলে ধরলেন এবং জানালেন কিভাবে মায়ের সৎকার ওই পুরুষ রমণীরা প্রাণ দিয়ে করেছিলেন। কোনোই অসুবিধা হয়নি। ঠাকুরমশাই প্রবোধ দেওয়া সত্ত্বেও মনোরঞ্জনবাবুর মন থেকে মুছে গেল না যে কদিন আগেই তিনি ঠাকুরমশাইকে মুখের ওপর অভিযোগ তুলেছিলেন যে ঠাকুরমশাই শুধু বড়লোকের বাড়িতেই যান। কয়েক ঘন্টা যেতে না যেতেই তিনি প্রত্যক্ষ করেছিলেন নরনারীর উপকারের উদ্দেশ্যেই সাধারণের অগম্য অতিহীন পতিত স্থানেও যেতে তার বিন্দুমাত্র দ্বিধা নেই। মনোরঞ্জনবাবু আবার ডুকরে কেঁদে উঠে পুনরায় ঠাকুরমশাইকে প্রণাম করলেন। কিছুক্ষণ বাদে মনোরঞ্জনবাবু একটু শান্ত হয়ে ঠাকুরমশাইকে জানালেন একদিন ঠাকুরমশাইকে তিনি কত খোঁজ করেছেন কিন্তু পাননি। ঠাকুরমশাই একদিন কোথায় ছিলেন? উত্তরে ঠাকুরমশাই বললেন যে ওখানকার নরনারী সমস্ত ব্যয়ভার বহন করেছেন, তিনি তো কিছুই করতে পারেননি। তারও তো মা। শ্যামবাজার অঞ্চলে এক বাড়িতে তিনি মাঝে মাঝে যেতেন। ভেবেছিলেন তাদের কাছে কিছু টাকা নিয়ে শ্মশান বন্ধুদের একটু মিষ্টি মুখ করাবেন, কিন্তু বাড়িতে গিয়ে দেখলেন অত ভোরে দরজা খোলেনি। তখন বাধ্য হয়ে ওই বাড়ির নিচে এক পানওয়ালার কাছে 5টি টাকা ধার করেছিলেন। পানওয়ালা তাকে বিশ্বাস করে ওই টাকা ধার দিয়েছিলেন। সেই টাকায় রসগোল্লা কিনে তিনি সকলকে খাইয়ে এসেছিলেন। এবার হেসে ঠাকুরমশাই বললেন তিনি এমনই অক্ষম যে 2 দিন ধরে ভিক্ষে শিক্ষে করে ওই 5 টাকা সংগ্রহ করেছিলেন এবং পানওয়ালার ঋণ শোধ করতে পেরেছিলেন। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।